Lesson 6, The Clever Monkey. Activity 1. Answer the following questions. তলার প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, Where did the monkey live? Monkey অর্থাৎ সেই বানরটি কোথায় থাকতো? একটা নদীর ধারে থাকতো। তাহলে আনসারটা লিখতে হবে। প্রথমে সাবজেক্ট দ্য মাঙ্কি, প্রশ্নে ডিড আছে আর ভার্ব আছে লিভ। তাহলে দ্য মাঙ্কি অর্থাৎ বানরটি বাস করত, লিভটা হয়ে যাবে, যেহেতু প্রশ্নে ডিড আছে, পাস্ট টেন্সে প্রশ্নটা করা হয়েছে, ফলে লিভটা হয়ে যাবে লিভড, পাস্টে হয়ে যাবে। তাহলে দ্য মাঙ্কি লিভড, বানরটি বাস করত অন দ্য ব্যাঙ্ক অব আ রিভার, একটি নদীর তীরে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড? নদীর মাঝে যে দ্বীপটি ছিল সেখানে বানরটির জন্য কোনো বিপদ কেন ছিল না? বিপদ ছিল না এই কারণে যে ওই দ্বীপে অন্য কোনো পশু বা হিংস্র জন্তু ছিল না, সেই জন্য বানরটির কোনো বিপদ ছিল না। তাহলে আনসারটা হবে দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, অর্থাৎ ওই নদীর দ্বীপে বানরটির কোনো বিপদ ছিল না, বিকজ কারণ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার, সেখানে আর অন্য কোনো প্রাণী ছিল না। হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি? বানরটির কাছে কোন জিনিসটি ছিল ভীষণ আকর্ষণীয়? দ্বীপে যে গাছগুলো ছিল, ফলের গাছগুলো ছিল, সেই ফলের গাছে অনেক রসালো সুস্বাদু ফল হতো, এই ফলগুলোই ছিল বানরটির কাছে অ্যাট্রাকটিভ। তাহলে আনসারটা হবে অন দ্য রিভার আইল্যান্ড, নদীর দ্বীপের উপরে বা নদীর দ্বীপে, দেয়ার ওয়ার মেনি ফ্রুট ট্রিজ, অনেক ফলের গাছ ছিল। দ্য ডেলিশিয়াস ফ্রুটস অফ দিস ট্রিজ ওয়ার সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, আর এই গাছের অসাধারণ সুস্বাদু ফলগুলোই ছিল বানরটির কাছে এতটা আকর্ষণীয়। নেক্সট, হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ? কুমিরটা কোথায় বাস করত? তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা যেভাবে লেখা হয়েছে এটাও ঠিক সেভাবেই লেখা হবে। তাহলে আনসারটা হবে দ্য ক্রোকোডাইল লিভড অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, কুমিরটা বাস করত নদীর একটি দূরবর্তী তীরে। পরের প্রশ্ন, হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি? বানরটিকে ধরার ব্যাপারে মানে শিকার করার ব্যাপারে ক্রোকোডাইলকে কে অ্যাডভাইস দিয়েছিল বা উপদেশ দিয়েছিল? ক্রোকোডাইলের ওয়াইফ বা স্ত্রী তাকে উপদেশ দিয়েছিল, এটা আমরা জানি। তাহলে আনসারটা হবে দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল গেভ হিম অ্যাডভাইস অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি, অর্থাৎ ক্রোকোডাইলের স্ত্রী তাকে বানরটিকে শিকার করার ব্যাপারে অ্যাডভাইস দিয়েছিল। অ্যাক্টিভিটি 2, টেক ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে এবং যে ওয়ার্ডগুলো বসাতে হবে গ্যাপগুলোতে তার জন্য একটা তলায় বক্স দেওয়া রয়েছে, সেই বক্সে কিছু ওয়ার্ডস রয়েছে, সেখান থেকে সুটেবল ওয়ার্ড নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তাহলে প্রথম সেন্টেন্স, দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড টেস্টি ফ্রুটস, গ্যাপের জায়গায় বসালাম টেস্টি, অর্থাৎ ওই গাছগুলো মানে ওই যে দ্বীপে যে গাছগুলো হয়েছিল সেখানে ফলগুলো কেমন ছিল না টেস্টি, অর্থাৎ সুস্বাদু। বি, দ্য মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি, বানরটি দেখলো যে নদী পেরোনোটা খুব একটা শক্ত নয়, তাই তো? তাহলে বক্সে রয়েছে ডিফিকাল্ট, তাহলে এখানে আনসার হবে ডিফিকাল্ট। দ্য মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি ডিফিকাল্ট। নেক্সট, দ্য ক্রোকোডাইল মেড মেনি ড্যাশ টু ক্যাচ দ্য মাঙ্কি, ক্রোকোডাইল ওই বানরটিকে ধরার জন্য অনেক কৌশল করেছিল, তাহলে এখানে গ্যাপে বসবে প্ল্যান্স। দ্য ক্রোকোডাইল মেড মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি। দ্য ক্রোকোডাইল উড লাই ড্যাশ অন দ্য রক, ক্রোকোডাইল পাথরটার ওপরে চুপচাপ শুয়ে থাকবে, তাহলে আনসারটা হবে স্টিল, মানে নড়াচড়া না করে, উইদাউট এনি মুভমেন্ট। তাহলে দ্য ক্রোকোডাইল উড লাই স্টিল অন দ্য রক।
দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল উইশড টু টেস্ট দ্য ড্যাশ অফ দ্য মাঙ্কি। ক্রোকোডাইলের ওয়াইফ চেয়েছিল বানরের সুস্বাদু, বানরের যে মাংস সেই মাংসটা টেস্ট করতে। তাহলে এখানে ফ্লেশ, ফ্লেশ মানে মাংস। তাহলে আনসারটা হলো দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল উইশড টু টেস্ট দ্য ফ্লেশ অফ দ্য মাঙ্কি। অ্যাক্টিভিটি 3, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। দুটো কলাম রয়েছে, একদিকে এ একদিকে বি। কলাম এতে কিছু ওয়ার্ড রয়েছে আর কলাম বিতে সেই ওয়ার্ডের মিনিংগুলো রয়েছে, অর্থাৎ মানে অর্থ রয়েছে। আমাদের কি করতে হবে, কলাম এর ওয়ার্ডের সাথে কলাম বিতে সেই ওয়ার্ডের মিনিংগুলোকে ম্যাচ করাতে হবে। তাহলে প্রথম যে ওয়ার্ডটা রয়েছে অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ মানে কি আকর্ষণীয়, তাহলে এটার সাথে ম্যাচ করছে চার্মিং, মিনিং সেম। নেক্সট ইউনিক, ইউনিক মানে হচ্ছে একেবারে আলাদা বা অন্যরকম, যেটা একটাই হয়, যার কোনো বিকল্প হয় না বা জুড়ি হয় না, এটা হচ্ছে ইউনিক। তাহলে এটার সাথে ম্যাচ করছে এর মিনিং যেটা ওয়ান অফ ইটস কাইন্ড, যেটা বললাম মানে একদম বিশেষ একটা ব্যাপার। নেক্সট আইল্যান্ড, দ্বীপ। তাহলে আইল্যান্ড মিনিং হচ্ছে আ পিস অফ ল্যান্ড, অর্থাৎ একটি জমির টুকরো বা কিছুটা জমির অংশ, উইথ ওয়াটার অন অল সাইডস, যে ল্যান্ডের পুরো চারদিকটা জল দিয়ে ঘেরা, এরকম জমিকে আমরা আইল্যান্ড বা দ্বীপ বলি। নেক্সট ডেলিশিয়াস, ডেলিশিয়াস মানে অত্যন্ত সুস্বাদু, এটার মিনিং হচ্ছে মাউথ ওয়াটারিং, মানে যে খাবার দেখলে আমাদের জিভে জল এসে যায় সেটাকেই বলা হচ্ছে যে ডেলিশিয়াস। নেক্সট স্টিল, স্টিল মানে চুপচাপ একদম, ওই যেটা বলছিলাম উইদাউট এনি মুভমেন্ট। তাহলে এটার মিনিং হচ্ছে নট মুভিং অ্যাট অল, অর্থাৎ যেটা একেবারেই নড়াচড়া করছে না। অ্যাক্টিভিটি 4, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন গিভেন বক্সেস। তলায় কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, গল্প অনুযায়ী সেটা যদি সঠিক হয় তাহলে সেটা ট্রু, তাহলে ট্রু যেটা যে স্টেটমেন্ট সেটার পাশে টি, আর গল্প অনুযায়ী যে স্টেটমেন্টটা মনে হবে যে ভুল বা ফলস তার পাশে এফ। তাহলে প্রথম স্টেটমেন্ট, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ আ ডিফিকাল্ট জব। কুমিরটা দেখলো যে বানরটিকে শিকার করা ছিল একটা কঠিন কাজ। হ্যাঁ ঠিকই, এটা আছে গল্পে আছে যে কুমিরটা দেখছে যে অতটাও সোজা নয় তাকে ধরা, তার মানেই কঠিন। তাহলে এটা যেহেতু ঠিক, এর পাশের বক্সে লেখা হলো টি। দ্য রক অলওয়েজ টকস টু দ্য মাঙ্কি, পাথরটা সবসময় বানরের সাথে কথা বলতো না, পাথর কখনোই বানরের সাথে কথা বলতো না, ওটা বানরটা বুদ্ধি খাটিয়েছিল। তাহলে এই স্টেটমেন্টটা ভুল, তাহলে তার পাশের বক্সে লেখা হলো এফ। নেক্সট, দ্য মাঙ্কি জাম্পড স্ট্রেট ইন্টু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ, বানরটা সোজা কুমিরের খোলা মুখের ভিতরে ঝাঁপ দিয়েছিল না, একেবারেই না, বানরটা লাফ দিয়েছিল কুমিরের মাথায়। তাহলে এটা ভুল, পাশের বক্সে লেখা হলো এফ। নেক্সট, দ্য মাঙ্কি রিটার্নড টু হিজ হোম সেফলি, বানরটা নিরাপদেই তার বাড়িতে ফিরে এসেছিল, এটা ঠিক, তাহলে এর পাশের বক্সে লেখা হলো টি। দ্য মাঙ্কি ওয়াজ মোর ক্লেভার দ্যান দ্য ক্রোকোডাইল, বানরটা কুমিরের থেকেও বেশি চালাক ছিল, এটা তো গল্পে আমরা বুঝতেই পেরেছি যে বানরের বুদ্ধি কুমিরের থেকে অনেক বেশি, তাহলে এটা ঠিক, তাহলে এর পাশের বক্সে লেখা হলো টি। অ্যাক্টিভিটি 5, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তলায় বেশ কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সের কিছুটা অংশ দেওয়া রয়েছে, বাকিটা ফাঁকা আছে। সেই ফাঁকা জায়গাটা আমাদের টেক্সট থেকে উপযুক্ত ইনফরমেশন নিয়ে ওই ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে সঠিক ইনফরমেশন দিয়ে। তো প্রথম সেন্টেন্স, দ্য ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড টেল, কুমিরটা তার মাথা এবং লেজ কোথায় রেখেছিল, জলের নিচে, তাহলে আনসারটা হবে আন্ডার ওয়াটার। নেক্সট, আফটার হ্যাভিং আ গুড মিল দ্য মাঙ্কি, খুব ভালো খাওয়া দাওয়া করার পর বানরটি কি করেছিল, বানরটি সিদ্ধান্ত নিয়েছিল যে এবারে বাড়ি ফিরতে হবে, তাহলে আনসারটা হচ্ছে দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। নেক্সট, দ্য ক্রোকোডাইল থট দ্যাট হি শুড স্পিক টু দ্য মাঙ্কি অ্যাজ দ্য রক,
ক্রোকোডাইল অর্থাৎ কুমিরটা ভাবলো যে তারও পাথরের মতো ভান করে বানরটার সাথে কথা বলা উচিত, কারণ আমরা দেখেছি যে বানরটা বলেছে যে পাথরটা নাকি সবসময় তাকে ওয়েলকাম করে, তার সাথে কথা বলে। তো সেই জন্য কুমিরটা ভাবলো, সে তো পাথরের ভান করে পাথরের উপর শুয়েছিল, তো তখন সে ভাবলো যে তারও বানরটির সাথে কথা বলা উচিত, বিকজ কারণ এই যে ভাবলো কুমির, এর কারণটা কি সেটা লিখতে হবে। কারণটা হচ্ছে যে কুমির ভাবলো যদি আমি কথা না বলি তাহলে হয়তো মাঙ্কি কিছু সন্দেহ করতে পারে। তাহলে আনসারটা হলো দ্য মাঙ্কি মাইট সাসপেক্ট সামথিং। নেক্সট, দ্য মাঙ্কি অবজার্ভড দ্যাট এভরি টাইম দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ। বানরটি খেয়াল করেছিল যে প্রত্যেকবার যখনই কুমির তার মুখ হাঁ করত, কী হতো? কুমির মুখ হাঁ করলেই তার চোখ দুটো পুরোপুরি বন্ধ হয়ে যেত। তাহলে আনসার হবে হিজ আইজ উড শাট কমপ্লিটলি। নেক্সট, দ্য মাঙ্কি হ্যাড হিজ হোম। বানরটির বাড়ি ছিল কোথায়? আপন আ রিভার সাইড ট্রি। নদীর ধারের একটা গাছের উপরে বানরটির বাড়ি ছিল, মানে থাকার জায়গা ছিল। নেক্সট, দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার ইন সাইজ। কুমিরটা সাইজে বড় ছিল, মানে আকারে বড় ছিল, অ্যান্ড ওয়াজ অলসো, কিন্তু তার সাথে সে কী ছিল? আ বিগার ফুল। আকারে যেমন সে বড় ছিল, সে বড়সড় বোকাও ছিল। অ্যাক্টিভিটি 6, আবার কোয়েশ্চেন আনসার রয়েছে। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তলার প্রশ্নগুলির উত্তর দাও। হু সোয়াম টু দ্য রক। পাথরের কাছে কে সাঁতার কেটে গিয়েছিল? কুমির গিয়েছিল। তাহলে আনসারটা কী হবে? দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। কুমিরটা পাথরের কাছে সাঁতার কেটে গিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডিড দ্য মাঙ্কি বিকেম সাসপিশিয়াস। বানরটার কেন সন্দেহ হলো? কী কারণে বানরটার সন্দেহ হলো? সন্দেহ হয়েছিল এই কারণে যে যখন সে ফিরছে বাড়ি, তখন নদীর ধারে এসে দেখলো ওই দ্বীপ থেকে যে ওই যে পাথরটা যেটার ওপর লাফিয়ে সে নদী পারাপার করতো, ওই পাথরটা আগের থেকে অনেক বড় লাগছে। এইটা দেখেই কিন্তু বানরের সন্দেহ হয়েছিল। তাহলে আনসারটা হচ্ছে দ্য মাঙ্কি বিকেম সাসপিশিয়াস। বানরটির সন্দেহ হয়েছিল বা সন্দিগ্ধ হয়েছিল বানরটি, বিকজ দ্য রক হ্যাড বিকাম সো লার্জ। কারণ পাথরটা আগের তুলনায় অনেক বেশি বড় দেখাচ্ছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য মাঙ্কিজ সাজেশন টু দ্য ক্রোকোডাইল। বানরটা ক্রোকোডাইলকে কী সাজেশন দিয়েছিল, কী অ্যাডভাইস দিয়েছিল? তো সে বলেছিল, আমাদের মনে পড়ছে গল্পটা যদি পড়ে থাকি আমরা, তাহলে আমরা জানবো যে বানরটা বলেছিল যে আরে আমাকে ধরার জন্য তুমি এত কষ্ট করছো কেন? তুমি শুধু তোমার মুখটা বেশ বড় করে হাঁ করে বসো বা হাঁ করে রাখো, আমি নিজে একদম স্ট্রেট তোমার মুখের ভিতর লাফ দেব। এই অ্যাডভাইস বা সাজেশন সে দিয়েছিল। তাহলে আনসারটা হবে দ্য মাঙ্কি সাজেস্টেড দ্য ক্রোকোডাইল। তাহলে বানরটা ক্রোকোডাইলকে সাজেস্ট করেছিল টু ওপেন হিজ মাউথ ওয়াইড, যে তার মুখটা বড় করে খুলে রাখতে, অ্যান্ড দ্য মাঙ্কি হিমসেলফ উড জাম্প স্ট্রেট ইন্টু হিজ মাউথ। এবং বানরটি তখন নিজেই একেবারে কুমিরের মুখে স্ট্রেট লাফ দেবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য মাঙ্কি টেল দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার। এরপর যখন বানরটা তার নিরাপদ আশ্রয় পৌঁছে গিয়েছিল, প্রশ্নটা হচ্ছে সেই নিরাপদ আশ্রয় থেকে সে কুমিরকে কি বলেছিল? সে প্রথমে হেসেছিল, তারপরে সে বলেছিল যে তুমি আমার কোনো সন্দেহ নেই যে তুমি আমার থেকে আকারে অনেক বড়, কিন্তু তার সাথে এটাও ঠিক তুমি আমার থেকে অনেক বেশি বোকাও বটে। তাহলে আনসারটা হচ্ছে ফ্রম হিজ সেফ শেল্টার, তার নিরাপদ আশ্রয় থেকে দ্য মাঙ্কি টোল্ড দ্য ক্রোকোডাইল, বানরটি কুমিরকে বলেছিল দ্যাট আনডাউটেডলি দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার দ্যান দ্য মাঙ্কি, যে নিঃসন্দেহে কুমির বানরের থেকে অনেক বড়, বাট হি ওয়াজ আ বিগার ফুল টু, কিন্তু তার সাথে এটাও ঠিক যে কুমির একটা বড় বোকাও বটে। অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি। আবারও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, একটা করে ওয়ার্ড বসাতে হবে এবং সেই ওয়ার্ডগুলো নিতে হবে স্টোরি থেকে। দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ডস আর গিভেন। এখানে আবার যে ওয়ার্ডটা বসবে গ্যাপে
তার প্রথম লেটারটা দেওয়া আছে, মানে ওটা একটা হিন্টের মতো কাজ করছে। তাহলে দেখা যাক কী রয়েছে প্রথম সেন্টেন্স। দ্য ক্রোকোডাইল ড্যাশ দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার। গ্যাপে যে শব্দটা বসবে তার প্রথম লেটারটা দেওয়া রয়েছে এন। তাহলে আমরা জানি ক্রোকোডাইল খেয়াল করেছিল বা লক্ষ্য করেছিল যে বাঁদরটার নদী পেরোচ্ছে। তাহলে এখানে এন দিয়ে শব্দটা হবে, তাহলে অবভিয়াসলি এটা হবে নোটিসড, এবং এটা স্টোরিতে রয়েছে এই শব্দটা। নেক্সট, দ্য মাঙ্কি অলওয়েজ ড্যাশ ফ্রম দ্য ক্রোকোডাইলস ক্লাচেস। গ্যাপের যে ওয়ার্ডটা মানে যেটা আনসার হবে তার প্রথম লেটার ই দেওয়া রয়েছে, এবং আমরা জানি যে মাঙ্কি সবসময় ক্রোকোডাইলের হাত থেকে পালিয়ে যেত। তাহলে পালিয়ে যাওয়া মানে এসকেপ, ই এসেই যাচ্ছে, তাহলে পালিয়ে যেত পাস্ট টেন্সে করতে হবে, তাহলে আনসারটা হয়ে যাচ্ছে এসকেপড, এবং এই শব্দটা স্টোরিতে আছে। নেক্সট, দ্য মাঙ্কি থট দ্যাট দ্য ক্রোকোডাইল ওয়াজ প্লেয়িং আ ড্যাশ ওয়ান্স মোর। বানরটা ভাবলো যে কুমিরটা আবারও কোনো কৌশল করছে। প্রথম লেটার দেওয়া রয়েছে ট্রিক, তাহলে আনসারটা প্রথম আমি আনসারটাই বলে দিলাম, মানে যে ওয়ার্ডটা হতো সেটাই বলে ফেললাম। তো তার প্রথম লেটারটা দেওয়া রয়েছে টি, তাহলে আনসারটা হয়ে যাচ্ছে ট্রিক। নেক্সট, দ্য ক্রোকোডাইল কুড নট ড্যাশ দ্য ক্লেভার মাঙ্কিজ প্ল্যান। কুমিরটা বুঝতে পারলো না চালাক বানরের মানে তা সে কি প্ল্যান করেছে সেটা কিন্তু কুমির বুঝতে পারলো না। প্রথম লেটারটা দেওয়া রয়েছে আর, তাহলে আনসারটা হবে রিয়েলাইজ। দ্য ক্রোকোডাইল কুড নট রিয়েলাইজ দ্য ক্লেভার মাঙ্কিজ প্ল্যান। নেক্সট, ফ্রম হিজ সেফ হোম, তার নিরাপদ আশ্রয় থেকে, দ্য মাঙ্কি কল্ড দ্য ক্রোকোডাইল এ ড্যাশ। বানরটা কুমিরকে বলল, প্রথম লেটার দেওয়া রয়েছে এফ, তাহলে এটা নিঃসন্দেহে আনসারটা হবে ফুল বা বোকা। Activity 8. Replace the underlined words with their opposites from the box. এখানে কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে, সেখানে একটা করে ওয়ার্ডকে আন্ডারলাইন করা রয়েছে, আর তলায় একটা বক্স দেওয়া রয়েছে, সেখানেও কিছু ওয়ার্ড রয়েছে। আমাদের করতে হবে কি, এই যে সেন্টেন্সে যে ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করা রয়েছে সেই ওয়ার্ডের অপোজিট ওয়ার্ডটা বক্স থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে প্রথম সেন্টেন্স হচ্ছে, ক্যান ইউ সি দ্য স্মল ট্রি। তুমি কি ওই ছোট গাছটা দেখতে পাচ্ছ? স্মল আন্ডারলাইন করা আছে, তাহলে এর অপোজিট ওয়ার্ড লিখতে হবে। বক্সে একটা ওয়ার্ড রয়েছে হিউজ, হিউজ মানে প্রকাণ্ড, তাহলে অবভিয়াসলি স্মলের অপোজিট ওয়ার্ড হবে হিউজ, এবং আনসারটাকে যদি আমি রিরাইট করি তাহলে হবে কি, ক্যান ইউ সি দ্য হিউজ ট্রি। নেক্সট, দিস মেডিসিন টেস্টস বিটার। বিটার মানে তেতো, এই ওষুধটা খেতে তেতো, তাহলে বিটারের অপোজিট হচ্ছে সুইট, তাহলে আনসারটা হয়ে যাচ্ছে দিস মেডিসিন টেস্টস সুইট। নেক্সট, লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোয়েশ্চেন পেপার ওয়াজ ইজি। গত বছর ইংরেজির কোয়েশ্চেন পেপার সহজ এসেছিল, তাহলে ইজির অপোজিট লিখতে হবে। বক্সে রয়েছে ডিফিকাল্ট, তাহলে ডিফিকাল্ট মানে কঠিন, তাহলে আনসারটা হচ্ছে লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোয়েশ্চেন পেপার ওয়াজ ডিফিকাল্ট। নেক্সট, সুনিতা নেভার ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন। সুনিতা, নেভার মানে কখনোই নয়, তাহলে সুনিতা কখনোই কোনো পরীক্ষার আগে নার্ভাস হয় না। কখনোই নয় এটার অপোজিট হচ্ছে সব সময়, তাহলে বক্সে অলওয়েজ শব্দটা রয়েছে, এটার মানে হচ্ছে সব সময়, তাহলে আনসারটা হয়ে যাবে সুনিতা অলওয়েজ ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন। নেক্সট, আই অ্যাম ক্যারিং আ লাইট লোড। লাইট মানে হচ্ছে হালকা, তো আমি একটি হালকা লোড বইছি, তাহলে হালকার উল্টো ভারী। বক্সে রয়েছে হেভি, তাহলে আনসারটা হয়ে যাচ্ছে আই অ্যাম ক্যারিং আ হেভি লোড। নেক্সট, দ্য বয় হ্যাজ ড্যাশ হেয়ার। এখানে তো নেই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নয়। দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার। কার্লি মানে হচ্ছে কোঁকড়ানো, তাহলে ছেলেটির কোঁকড়ানো চুল, তাহলে কোঁকড়ানোর উল্টো কি, অপোজিট কি, সোজা, স্ট্রেট। তো স্ট্রেট ওয়ার্ডটা বক্সে রয়েছে, তাহলে আনসার হয়ে যাচ্ছে দ্য বয় হ্যাজ স্ট্রেট হেয়ার। অ্যাক্টিভিটি 9, ম্যাচ দ্য টু সাইডস।
দুটো দিক রয়েছে, ওরকম একটা চার্ট রয়েছে, চার্টে দুটো কলাম রয়েছে, একটার সাথে একটা মেলাতে হবে। কিন্তু বিষয়টা কি, একদিকে রয়েছে শর্ট ফর্ম আর একদিকে রয়েছে সেটারই ফুল ফর্ম। অর্থাৎ ছোট করে আমরা শব্দটাকে কি বলি এবং সেটাকে এক্সপ্যান্স করলে কি হচ্ছে। তাহলে প্রথম রয়েছে উই অ্যাপোস্ট্রফি ডাবল এল, এটা হচ্ছে শর্ট ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে উই উইল। একইভাবে আই অ্যাপোস্ট্রফি এম, এটার ফুল ফর্ম হচ্ছে আই অ্যাম। নেক্সট শি অ্যাপোস্ট্রফি এস, এটার ফুল ফর্ম হচ্ছে শি ইজ। ডিডন্ট, ডিডন্ট এটা হচ্ছে শর্ট ফর্ম, এটার ফুল ফর্ম হচ্ছে ডিড নট। ওয়ারেন্ট, এটা শর্ট ফর্ম, এটার ফুল ফর্ম হচ্ছে ওয়্যার নট। ইউ অ্যাপোস্ট্রফি ভিই, এটা শর্ট ফর্ম, এটার ফুল ফর্ম হয়ে যাচ্ছে ইউ হ্যাভ। তারপর রয়েছে ওয়ান্ট, ওয়ান্টের এটা শর্ট ফর্ম, এটার ফুল ফর্ম হচ্ছে উইল নট। আর তারপর যেটা রয়েছে কান্ট, কান্ট এটার হচ্ছে শর্ট ফর্ম, এটার ফুল ফর্ম হয়ে যাচ্ছে ক্যান নট। অ্যাক্টিভিটি 10, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রিপোজিশনস দেয়ার। তলায় একটা ছোট্ট প্যাসেজ রয়েছে, প্যাসেজটাকে প্রথমে পড়তে হবে, পড়ে এই প্যাসেজে যেগুলো যেগুলো প্রিপোজিশন সেগুলোকে আন্ডারলাইন করতে হবে। তাহলে আগে দেখা যাক প্যাসেজটাতে কি আছে। দ্য ফার্মার টুক আ শার্প এক্স, ফার্মার মানে কৃষক, তাহলে কৃষক একটি ধারালো কুঠার নিল, অ্যান্ড স্ট্রাক অ্যাট দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি, এবং গাছের গুড়িতে সেই কুঠার দিয়ে আঘাত করলো। এই সেন্টেন্সে দুটো প্রিপোজিশন আছে, একটা হচ্ছে অ্যাট, একটা হচ্ছে অব। তাহলে কি করতে হবে, অ্যাট আর অব এই দুটো ওয়ার্ডকে আন্ডারলাইন করতে হবে, কারণ এই দুটো হচ্ছে প্রিপোজিশন। নেক্সট, অল দ্য ক্রিয়েচার্স লিভিং ইন দ্য ট্রি স্টার্টেড টু রিকোয়েস্ট দ্য ফার্মার নট টু কাট ডাউন দ্য ট্রি। অল দ্য ক্রিয়েচার্স, সব জীবজন্তুরা, লিভিং ইন দ্য ট্রি যারা গাছে বাস করে, স্টার্টেড টু রিকোয়েস্ট তারা অনুরোধ করতে থাকলো দ্য ফার্মার কৃষককে নট টু কাট ডাউন দ্য ট্রি সেই গাছটাকে না কাটতে। এখানে পরপর তিনটে প্রিপোজিশন আছে, এক হচ্ছে ইন, তারপরে টু, তারপরে টু। তাহলে এই তিনটে ওয়ার্ড যেহেতু প্রিপোজিশন, এই তিনটে ওয়ার্ডকে আন্ডারলাইন করতে হবে। বাট দ্য ফার্মার ডিডেন্ট লিসেন টু দেম, কিন্তু ফার্মার তাদের কথা শুনলো না। এখানেও আমরা অলরেডি জেনে গেছি যে টু প্রিপোজিশন, তাহলে এখানেও টু আছে, তাহলে টুকে আন্ডারলাইন করা হলো। লাস্ট সেন্টেন্স, হি ওয়াজ ইন আ হারি টু ফিনিশ অফ হিজ ওয়ার্ক, এখানেও তিনটে প্রিপোজিশন আছে। ইন আমরা আগেও পেয়েছি, তাহলে এখানেও ইন রয়েছে, আন্ডারলাইন করা হলো। টু আমরা আগে পেয়েছি, আন্ডারলাইন করা হলো। আর একটা নতুন প্রিপোজিশন এই সেন্টেন্সটাতে রয়েছে, সেটা হচ্ছে অফ, ও ডাবল এফ, এটাও প্রিপোজিশন, ফলে এটাকেও আন্ডারলাইন করা হলো। অ্যাক্টিভিটি 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রিপোজিশনস গিভেন ইন দ্য বক্স। আগেরটাতে প্রিপোজিশনকে আন্ডারলাইন করা হয়েছে, এবারে বক্সে কিছু প্রিপোজিশন দেওয়া রয়েছে, সেইখান থেকে সুটেবল প্রিপোজিশন নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তাহলে প্রথম সেন্টেন্স যেটা রয়েছে, দ্য বয় ইজ লুকিং ড্যাশ মি, ছেলেটি আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকা, লুক, লুকের পর অ্যাট বসে, তাহলে আনসারটা হচ্ছে কি, দ্য বয় ইজ লুকিং অ্যাট মি। গিভ দিস লেটার ড্যাশ ইয়োর ক্লাস টিচার, এই চিঠিটা তোমার ক্লাস টিচারকে দিয়ে দেবে। যখনই এরকম থাকবে যে আমরা কাউকে কোনো জিনিস দিচ্ছি, তো যাকে দেওয়া হচ্ছে তার আগে টু প্রিপোজিশন বসে, তাহলে আনসারটা হচ্ছে গিভ দিস লেটার টু ইয়োর ক্লাস টিচার। নেক্সট, পুট দ্য ডাস্টার ড্যাশ দ্য টেবিল, ডাস্টারটি টেবিলের উপরে রাখো। উপরে মানে ইংলিশ হচ্ছে অন, তাহলে পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল। নেক্সট, ফিশ লিভস ড্যাশ ওয়াটার, মাছ জলে বাস করে, তাহলে জলের মধ্যে বাস করে, তাহলে ফিশ লিভস ইন ওয়াটার, আনসার হচ্ছে ইন। নেক্সট, পুট অফ দ্য লাইট, লাইটটা নিভিয়ে দাও, সরি আমি আনসারটাই বলে দিলাম, অর্থাৎ নিভিয়ে দেওয়া ইংরেজি হচ্ছে পুট অফ, ও ডাবল এফ এক্ষেত্রে, তাহলে পুট অফ দ্য লাইট এটা হচ্ছে আনসার, মানে অফটা হচ্ছে আনসার। আর লাস্ট যেটা রয়েছে, আই গো ড্যাশ স্কুল এভরিডে,
আমি প্রতিদিন স্কুলে যাই। যখন আমরা কোনো জায়গায় যাচ্ছি সেই জায়গার আগে টু বসে। কোনো জায়গা থেকে বেরোলে বা কোনো জায়গা থেকে এলে তার আগে ফ্রম মানে থেকে, আর কোনো জায়গায় গেলে তার আগে টু। তাহলে এখানে আনসার হচ্ছে আই গো টু স্কুল এভরিডে। অ্যাক্টিভিটি 12, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তলার সেন্টেন্সগুলি পড়ো, সার্কেল দ্য সাবজেক্ট, সাবজেক্টগুলোকে সার্কেল করো, অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট, এবং প্রেডিকেটগুলোকে আন্ডারলাইন করো। তাহলে সাবজেক্ট হচ্ছে কোনো সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে মূল বক্তব্য প্রকাশ করা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যে মূল বক্তব্য প্রকাশ করা হচ্ছে সেইটা হচ্ছে প্রেডিকেট। তাহলে প্রথম যেটা রয়েছে ডেজ পাস্ড, অর্থাৎ দিনগুলো কেটে গেল। তাহলে কি কাটলো? দিন। তাহলে ডেজটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, তাহলে এটাকে সার্কেল করা হলো। আর পাস্টটা হচ্ছে মানে দিন সম্পর্কে বলা হচ্ছে যে সেটা কাটলো, তাহলে পাস্ট হচ্ছে প্রেডিকেট, এটাকে আন্ডারলাইন করা হলো। নেক্সট, দ্য রক নেভার টকড টু দ্য মাঙ্কি, পাথর কখনোই মাঙ্কির সাথে কথা বলতো না। তাহলে এখানে কার সম্পর্কে কথা বলা হচ্ছে? এই কথাটা মূল বক্তব্য কার সম্পর্কে বলা হচ্ছে? দ্য রক না পাথর সম্পর্কে। তাহলে দ্য রকটা হচ্ছে সাবজেক্ট, সার্কেল করা হলো। আর পাথর সম্পর্কে কথাটা কি বলা হচ্ছে? যে পাথর কখনোই মাঙ্কির সাথে কথা বলতো না। তাহলে নেভার টকড টু দ্য মাঙ্কি এই অংশটা হয়ে যাচ্ছে প্রেডিকেট, ফলে সেটাকে আন্ডারলাইন করা হলো। নেক্সট, হিয়ার কামস দ্য গোলকিপার, গোলকিপার আসে। তাহলে কে আসে? না গোলকিপার। তাহলে দ্য গোলকিপারটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, সার্কেল করা হলো। আর হিয়ার কামস এইটা হয়ে যাচ্ছে প্রেডিকেট, আন্ডারলাইন করা হলো। তো এইখানে একটা কথা বলে দিই, সাবজেক্ট যে সবসময় সেন্টেন্সের প্রথমেই থাকবে এরকম কোনো ব্যাপার না। সাবজেক্ট কিন্তু কখনো কখনো পরেও বা মাঝেও বুঝতে পারে। যেরকম পরেরটাতেই আছে সেন্টেন্সের মাঝে রয়েছে সাবজেক্ট। কি আছে দেখা যাক। এভরি ইভিনিং মাদার কুকস ফুড ফর আস, তাহলে প্রতি সন্ধ্যায় মা আমাদের জন্য রান্না করেন। তাহলে কে রান্না করেন? মা রান্না করেন। তাহলে মা হচ্ছে বা মাদার হচ্ছে সাবজেক্ট, ওটাকে সার্কেল করে দেওয়া হলো। আর প্রেডিকেট অংশটা কীরকম দাঁড়াচ্ছে? এভরি ইভিনিংটা যদিও প্রথমে আছে, কিন্তু এভাবেও বলা যায় যে মাদার কুকস ফুড ফর আস এভরি ইভিনিং, ফলে এভরি ইভিনিং আর কুকস ফুড ফর আস এটাকে আলাদা করে আন্ডারলাইন করলাম, কারণ যেহেতু দুটো আলাদাভাবে আছে, মাঝখানে মাদার সাবজেক্টটা রয়েছে, আলাদা করে আন্ডারলাইন করা হলো, কিন্তু এইটা প্রেডিকেটের মধ্যেই পড়ছে, কুকস ফুড ফর আস এভরি ইভিনিং এইভাবে। নেক্সট, রোহন প্লেজ ক্রিকেট ফর আ লোকাল ক্লাব, রোহন একটি লোকাল ক্লাবের হয়ে ক্রিকেট খেলে। তাহলে ক্রিকেট খেলে কে খেলে? রোহন খেলে। তাহলে রোহনটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, সার্কেল করা হলো। আর প্লেজ ক্রিকেট ফর আ লোকাল ক্লাব এইটা হয়ে যাচ্ছে প্রেডিকেট, আন্ডারলাইন করা হলো। নেক্সট, হাউ বিগ ইজ দ্য ট্রি, গাছটা কি বড়? এখানে গাছ সম্পর্কে কথা বলা হচ্ছে, তাহলে দ্য ট্রিটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, আর হাউ বিগ ইজ এইটা হয়ে যাচ্ছে প্রেডিকেট। এক্ষেত্রেও কিন্তু সাবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের শেষে রয়েছে। নেক্সট, আই ডোন্ট নো হিজ ফুল নেম, আমি তার পুরো নাম জানি না। জানি না, কে জানে না? আমি জানি না, আই। তাহলে আইটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, সার্কেল করা হলো। আর ডোন্ট নো হিজ ফুল নেম এইটা হচ্ছে প্রেডিকেট, এটাকে আন্ডারলাইন করা হলো। অ্যাক্টিভিটি 13 লাস্ট, এখানে একটা রাইটিং আছে। আমরা জানি প্রত্যেক চ্যাপ্টারের শেষ একটা বা দুটো অ্যাক্টিভিটিতে রাইটিং থাকে, তাহলে এখানেও একটা রাইটিং রয়েছে। কি বলছে? রাইট আ শর্ট স্টোরি ইন 8 সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং হিন্টস, তলায় কিছু হিন্ট দেওয়া রয়েছে, সেই হিন্টগুলোকে ইউজ করে 8টা সেন্টেন্স লিখে একটা স্টোরি বানাতে হবে। মানে যে স্টোরিটা হবে 8টা সেন্টেন্স যেন অতি অবশ্যই তাতে থাকে। গিভ ইট আ টাইটেল, এবং গল্পের একটা নামও দিতে হবে। হিন্টসগুলো কি আছে আগে দেখে নিই। এ ফক্স ফেল ইনটু আ ওয়েল, একটা শিয়াল কুয়োয় পড়ে গেল। ফেইল্ড টু গেট আউট, বাইরে বেরোতে ব্যর্থ হলো। আ গোট কেম, একটি ছাগল এলো। ফক্স আস্কড গোট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়েল, শিয়ালটা ছাগলকে ওই কুয়ো থেকে জল পান করতে বলল। গোট জাম্পড ইন, ছাগলটি লাফিয়ে ভিতরে ঢুকলো, মানে কুয়োর ভিতরে লাফ দিল। ফক্স ক্লাইম্বড অন দ্য গোটস ব্যাক, এবং শেয়ালটা ছাগলের পিঠের ওপর চড়ল। গট আউট, কুয়ো থেকে বেরিয়ে এলো।
গোট রিমেইনড ইন দ্য ওয়েল, ছাগলটি কুয়োর ভিতরে পড়ে রইল। তো এই হচ্ছে হিন্টস। এইটাকে কাজে লাগিয়ে, প্রত্যেকটা হিন্টকে কাজে লাগিয়ে আমাদের একটা স্টোরি বানাতে হবে এবং এক একটা হিন্ট থেকে চেষ্টা করতে হবে একটা করে কমপ্লিট সেন্টেন্স তৈরি করার। তাহলে হিন্টটা দেখে আমরা বুঝতে পেরে গেছি গল্পটাতে অ্যাকচুয়ালি কী আছে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে শেয়ালটা চালাক। তাহলে এই স্টোরিটার নাম দেওয়া যেতেই পারে দ্য ক্লেভার ফক্স। যেরকম আমরা যে চ্যাপ্টারের এটা করছি নাম ছিল দ্য ক্লেভার মাঙ্কি, একইভাবে এটার নাম দেওয়া যেতেই পারে দ্য ক্লেভার ফক্স। এছাড়াও নাম দেওয়া যেতে পারে দ্য ফক্স অ্যান্ড দ্য গোট, এটাও চলতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমি দ্য ক্লেভার ফক্সই দিয়েছি। শুরু করা যাক। প্রথম যে হিন্ট রয়েছে, আ ফক্স ফেল ইন্টু আ ওয়েল, মানে ওই শেয়ালটা কুয়োতে পড়ে গিয়েছিল। তো প্রথমটা দেওয়াই আছে, মানে এইভাবেই শুরু করতে হবে, এটা দেওয়া আছে, বাকিটা আমাদের লিখতে হবে। তাহলে প্রথম সেন্টেন্স যেটা রয়েছে, ওয়ান্স আ ফক্স ওয়াজ মুভিং অ্যারাউন্ড আ ভিলেজ, একদিন একটা শেয়াল একটা গ্রামের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। হি ওয়াজন্ট কেয়ারফুল, সে সতর্ক ছিল না। সাডেনলি হি ফেল ইন্টু আ ওয়েল, এইখান থেকে আমরা শুরু করছি লেখাটা, যে হঠাৎ করে সে কেয়ারফুল ছিল না বলাই হয়েছে, তো হঠাৎ করে সে একটা কুয়োর মধ্যে পড়ে গেল। দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ, এবং কুয়োটা খুব গভীর ছিল। দ্য ফক্স ট্রাইড হার্ড, শিয়ালটা অনেক চেষ্টা করলো, বাট ফেইল টু গেট আউট অফ দ্য ওয়েল, কিন্তু সেই কুয়োর ভিতর থেকে বের হতে সে ব্যর্থ হলো। প্রত্যেকটা কিন্তু হিন্ট ধরে ধরেই সেন্টেন্সগুলো লেখা হচ্ছে। আমি একটা কথা এখানে বলে দিই, যখন কেউ প্যারাগ্রাফ লেখা শিখছে, প্রথম বিগিনার যে, তার উচিত সবসময়, অ্যাকচুয়ালি সে সবে রাইটিং লেখা সে শিখছে, তাহলে সেক্ষেত্রে করা উচিত কি, যে হিন্টগুলো দেওয়া আছে সেই হিন্টগুলোকে ইউজ করে অ্যাটলিস্ট একটা করে একদম সহজ সরল সেন্টেন্স লিখতে হবে। কিন্তু তাকে গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে, সেন্টেন্সটা সহজ হোক কিন্তু সঠিক হতে হবে। এই লক্ষ্য নিয়ে লেখা শুরু করতে হবে, তবে কিন্তু ধীরে ধীরে সহজ লিখতে লিখতে লেখা সম্পর্কে একটা, বা সেন্টেন্স কনস্ট্রাকশন সম্পর্কে একটা ধারণা তৈরি হবে এবং লেখার যে স্কিল সেটা তৈরি হবে। তাহলে সেই কারণে সেই হিসাবে আমি একদম ইজি কিছু সেন্টেন্স দিয়ে স্টোরিটা তৈরি করেছি। তো ওটা হলো, সে বেরোতে পারলো না। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে, আ গোট কেম টু দ্য ওয়েল, একটা ছাগল সেই কুয়োর কাছে এলো। আপন সিইং দ্য গোট, এইবার ছাগলটাকে দেখেই দ্য ফক্স মেড আ প্ল্যান, শেয়ালটা একটা প্ল্যান করে ফেলল। অ্যান্ড ইনভাইটেড হিম টু টেস্ট দ্য ওয়াটার, এবং ছাগলটাকে ওই কুয়োর জল টেস্ট করে দেখার জন্য তাকে আমন্ত্রণ জানালো। দ্য ফক্স টোল্ড দ্য গোট, শেয়ালটা ছাগলটাকে বলল, দ্যাট দ্য ওয়াটার ইন দ্য ওয়েল ওয়াজ ভেরি সুইট অ্যান্ড টেস্টি, যে ওই কুয়োর যে জল সেটা ছিল ভীষণ মিষ্টি এবং সুস্বাদু। হিয়ারিং দিস, এই কথা শুনে দ্য ফুলিশ গোট জাম্পড ইন্টু দ্য ওয়েল, বোকা ছাগলটা সে কুয়োর ভিতর লাফিয়ে পড়ল। অ্যাজ সুন অ্যাজ দ্য গোট জাম্পড ইন, আর যেই না ছাগলটা ভিতরে লাফালো, দ্য ক্লেভার ফক্স ক্লাইম্বড অন টু দ্য গোটস ব্যাক, সঙ্গে সঙ্গে সেই চালাক শিয়ালটা ছাগলের পিঠে চড়ে পড়ল। অ্যান্ড গট আউট অফ দ্য ওয়েল, এবং ছাগলের পিঠে চড়ে সে কুয়ো থেকে বেরিয়ে এলো। দেন দ্য পুয়ার গোট রিয়েলাইজড দ্য ফক্সেস ট্রিক, তখন সেই বেচারা ছাগলটা বুঝতে পারলো যে শেয়ালটা তার সাথে চালাকি করেছে। অ্যান্ড গট ট্র্যাপড ইন দ্য ওয়েল, এবং কুয়োর মধ্যেই সে বন্দি হয়ে রয়ে গেল। এই হচ্ছে গল্প। এবার এই ধরনের গল্পকে আমরা জানি ফেবল বলে, মরাল স্টোরিও বলা হয়। এবং এই ধরনের যে মরাল স্টোরি বা ফেবল, এর সাথে না টাইটেল তো দিতে বলেছে, টাইটেল তো অবশ্যই দিতে হবে, গল্পের একটা নাম থাকতেই হয়, এটা নিয়ম। কিন্তু তার সাথে একটা মরালও থাকে, ফলে একটা মরাল আমি দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে লুক বিফোর ইউ লিপ, লিপ মানে লাফানো, বলছে লাফানোর আগে ভালো করে দেখো, মানে এটা মরাল। কিন্তু এই মরালের মধ্যে দিয়ে আমরা কি শিখছি, আমরা শিক্ষাটা কি পাচ্ছি, যে কোনো কাজ করার আগে আমাদের ভালো করে ভাবনা চিন্তা করে বিবেচনা করে তবেই কিন্তু আমাদের সেই কাজটা করা উচিত। আমরা যদি হঠকারিতা করে কোনো ভাবনা চিন্তা না করে কোনো কাজ করি, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে
পরিণাম এটাই হয়। তো এই গল্পটা থেকে আমরা এটাই কিন্তু শিক্ষা পেলাম। তো এটা অ্যাক্টিভিটি 13 হয়ে গেল, লাস্ট অ্যাক্টিভিটি এটাই ছিল। এটার সাথে সাথে এই চ্যাপ্টারের টোটাল 1 থেকে যা যা অ্যাক্টিভিটি ছিল সবটাই সলভ করা হলো। কোয়েশ্চেন রিলেটেড, কোয়েশ্চেন আনসার যে কোনো কিছু রিলেটেড যদি কোনো ডাউট থাকে, কোয়ারি থাকে, কমেন্ট বক্সে জানালে আমি রিপ্লাই দিতে চেষ্টা করব। ওকে, তো আজকে এটুকুই, বাই।